অনেক নাটকের দল আছে, সেই দলের মধ্যে একটি অন্যতম প্রধান দল হজবরল। সেই হজবরলের পক্ষ থেকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এর আগেও তোমাদের স্কুলে এসেছি, সেবারেও আমরা এরকম আলোচনা সভা, অর্থাৎ যাকে আমরা সেমিনার বলি, আলোচনা সভার আয়োজন করেছিলাম, সেই সময় হয়েছে। এবং আমরা জেনে খুব আনন্দিত হয়েছি, হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দু একদিন আগে কথা হচ্ছিল আমার 31 তারিখে, যে তিনি ইতিমধ্যেই তোমাদের একটা নাটকের ক্লাস শুরু করেছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। তোমরা জানো না যে তোমরা কতটা উপকৃত হয়েছো হেড স্যারের এই উদ্যোগে। কারণ নাটক জীবনের ক্ষেত্রে প্রতি মুহূর্তে কাজে লাগে। নাটক মানে সবসময় মঞ্চে দাঁড়িয়ে যা যা দেখলে সেইটুকুই নাটক শেষ হয়ে গেল, তা তো নয়। নাটক জীবনের উপরে প্রভাব ফেলে, নাটক ভালো মানুষ হতে সাহায্য করে। সেই কারণে এই যে নাটক আমরা চেষ্টা করছি বা হেডমাস্টার মশাই চেষ্টা করছেন, সেটা হলো তোমাদের জীবন যাতে গড়ে ওঠে সুস্থভাবে, স্বাভাবিকভাবে। সেই কারণেই হেডমাস্টার মশাই আয়োজন করেছেন এবং আমরাও ওই একই কাজই করি। হয়তো বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময় এসে আমরা তোমাদের মধ্যে সেই নাট্য চর্চার যে খিদে, সেটা একটু উঁচিয়ে বাড়িয়ে দিতে চাই। আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই, সে কারণেই বারে বারে বিভিন্ন বিদ্যালয়ে আমরা যাই এবং আমরা এই ভাবনায় ভাবিত যে বিদ্যালয়ে পাঠ্যক্রমের মধ্যেই আমাদের নাটকটা থাকা উচিত। সরকারিভাবে এখনো পর্যন্ত সেটা আসেনি। আমাদের এরকম এগিয়ে থাকা যে সমস্ত নাট্যদল আছে, তারাও নানা জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে তারা চেষ্টা করছেন, বিশেষ করে নাট্য দলগুলি উদ্যোগ নিয়ে চেষ্টা করছেন যে কিভাবে ছাত্রদের মধ্যে এই নাটকটা মানে প্রমোট করা যায় এবং সরকারকে কিভাবে বাধ্য করা যায় যে অন্যান্য বিষয়ের মতো এই নাটকটাকেও স্কুল পাঠ্য সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হোক, রাখা হোক। সেই ব্যাপারেই আমাদের এই আয়োজন নানা জায়গায় চলছে। এখন আমরা এই স্কুল সিলেবাসে আমাদের নাটকের প্রয়োজনীয়তা কি, কেন আমরা নাটক করব, সেই বিষয়েই আজকে একটু আমরা আলোচনা করব। তোমাদের সামনে উপস্থিত হয়েছেন তোমাদেরই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, তিনি উপস্থিত আছেন দিব্যেন্দু বাগচি মহাশয়। উপস্থিত আছেন প্রখ্যাত নাট্যকার, তোমরা নাম শুনেছ ওনার অনেকেই, মাননীয় শ্রী চন্দন সেন। এবং উপস্থিত হয়েছেন আর একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এরা দুজনেই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের অন্যতম খ্যাতনামা শিল্পী। এরা অন্যজন আছেন শ্রী সুভাষ মৈত্র। এরা এসছেন তোমাদের সামনে কিছু কথা বলবেন, তোমাদের সঙ্গে আলাপচারিতায় থাকবেন। তোমাদের যদি মনে কোনো প্রশ্ন জাগে কোনো বিষয়ে, ওনাদের আলোচনার পরে সেই সমস্ত প্রশ্ন ওনাদের করতে পারো, ওনারা তার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তা আমরা বরং সেটা শুরু করি। শুরু করার আগে আমরা বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, যিনি এই উদ্যোগ নিয়েছেন, তাকে হজবরল নাট্য দলের পক্ষ থেকে একটু পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করব। পুষ্পস্তবক দেবেন আমাদের দলের সহকারী সম্পাদক শ্রী সুশান্ত চট্টোপাধ্যায়। সুশান্ত চট্টোপাধ্যায় মাননীয় প্রধান শিক্ষক দিব্যেন্দু বাগচির হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। আমাদের এই বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্পাদক, যে কর্মী সংসদ তোমরা জানো, কর্মী সংসদের সম্পাদক ভরত সোরেন মহাশয়, তিনি উপস্থিত আছেন। তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মাননা করব। আমাদের হজবরল নাট্য দলের কোষাধ্যক্ষ শ্রী গোপাল চন্দ্র সরকার মহাশয় ভরত বাবুকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। আজকে শনিবার, কাজে
কাজেই আমাদের সকলেরই বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে, খুব স্বাভাবিক, আমারও করছে। আমিও দ্রুত বাড়ি যেতে চাই। সেই কারণে বক্তৃতা দীর্ঘ না করে বা অন্য কথা না বলে, সময় নষ্ট না করে বরং আমরা মূল প্রসঙ্গেই ঢুকে যাই, সেটাই ভালো হবে। সে কারণে আমি প্রথমেই অনুরোধ করব বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী দিব্যেন্দু বাগচি মহাশয়কে কিছু বলার জন্য, তারপরে অন্যরা বলবেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে অজগরণ নাট্য সংস্থাকে। তারা এ ধরনের একটি মহৎ উদ্যোগ আমাদের বিদ্যালয়ের জন্য ভেবেছেন। ইতপূর্বে আমি জ্ঞাত হলাম কি ওনারা এই কাজটা আগেও আমাদের বিদ্যালয়ের সঙ্গে ওনারা করেছেন। এবার আমি সেই অর্থে হয়তো নাটকের অবশ্যই একজন পৃষ্ঠপোষক, ডেফিনেটলি আমি খুব ভালোবাসি, কিন্তু নাটক বিষয়ে আমার অত জ্ঞান নেই। যা আমাদের এই মঞ্চে উপবিষ্ট যে দুজন ব্যক্তিত্ব বা অন্যান্য যারা নাট্য সংস্থার সঙ্গে দিন রাত জড়িত থাকেন, তাদের যে জ্ঞান আছেন তারা যতটা বিজ্ঞ, সেই ক্ষেত্রে আমি অতটা নই। আমি যে জায়গাটায় কাজ করি, তোমাদেরকে নিয়ে থাকি, সেটা হচ্ছে স্কুল। স্কুল কি সেটা আমি জানি, সেটা তোমাদেরকে আরেকবার মনে করে দিই। তোমরা বারংবার আমার মুখ থেকে এই কথাটা শুনেছ। বিদ্যালয় এমন একটি ক্ষেত্র, যে ক্ষেত্র থেকে আমরা সমাজে চলার উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারি। এটার মানে এটা নয় কি বিদ্যালয় তোমাদেরকে অঙ্ক শেখাবে, বিজ্ঞান শেখাবে, ইংরেজি শেখাবে এবং পণ্ডিত করে দেবে। তোমরা খুব সুন্দর করে সমস্ত কিছু জানো। বিদ্যালয় সেই কাজটা করবে যে কাজটা করলে বা বিদ্যালয়ে আসলে তোমরা সেটা হতে পারবে, যার জন্য আমি তোমাদেরকে নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করে থাকি। বিদ্যালয়ে এলে তোমরা সমাজে চলতে পারবে। এই সমাজটা কি, কোন তাকে আমরা সমাজ বলি? সমাজ সেটাকেই বলবো যখন পরস্পর নির্ভরশীল কতগুলি সত্তা এক জায়গায় নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকে। তাদেরকে শৃঙ্খলা দেখার জন্য প্রশাসন থাকে, সরকার থাকে, সেটাও সমাজ থেকেই নির্বাচিত। এই যে একটা বৃহৎ ক্ষেত্র, নিজেকে মানিয়ে নেওয়ার একটা ক্ষেত্র, যেখানে আমি তো স্বাধীন। আমি স্বাধীন মানেই কি আমি কারো চুল ধরে টেনে দিতে পারি? নিশ্চয়ই নয়। তাহলে সেখানে একটা বারণ আছে। আমার স্বাধীনতার ব্যাপ্তি যেন অপরের স্বাধীনতার ব্যাপ্তিকে অতিক্রম করে না যায়। তোমার চুলটা কেউ রোজ টানছে, তার মানে তুমি স্বাধীন নও, কারণ দ্বারা উৎপীড়িত হচ্ছ। এই যে দুজনেই স্বাধীন, অথচ দুজনেরই নিয়ম মেনে চলতে হয়, সেই জায়গাটাই সমাজ। আর সেটা করতে গেলে আমাদের যেটা হতে হয় শৃঙ্খলা পরায়ণতা, আমাদের যেটা হতে হয় মনের ভাবকে অন্যকে বুঝিয়ে তোলার দক্ষতা। আর এই সুকুমার দক্ষতাগুলি অন্যতম প্রধান দক্ষতা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম। আমি আমার বেড়ার মধ্যে থাকবো, কিন্তু আমার সেই বেড়ার মধ্যে থেকেও অপরের বেড়া অতিক্রম করে তার মনের মধ্যে আমার কথাগুলোকে বোঝাবো। সেই গুণটা বিকশিত হয় নাট্য চর্চার মধ্যে দিয়ে। নাটক শুধুমাত্র বিনোদনের অঙ্গ নয়, অবশ্যই বিনোদন মাধ্যম, কিন্তু নাটক মানুষকে স্পষ্ট করে। নাটক মানুষের সত্তাকে প্রকাশ করার অধিকার দেয়। নাটক হয়তো এমন অনেক কথা বলতে পারে যা আমরা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে বলতে পারি না। একটা নাটকের মধ্যে যে বার্তা থাকে, সেই বার্তাগুলো খুব দরকার। এই জন্যই দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠের শিক্ষকেরা, আমি এই জায়গায় তপন স্যারকে একটু কন্ট্রাডিক্ট করছি, আমি খুব দুঃখিত, না, হেডমাস্টার মশাই করেননি। এটা আমার বিনয় নয়, এটা আমার স্বীকার। এটা আমার বিনয় নয়, এটা আমার স্বীকার। আমি যখন এই বিদ্যালয়ে আসি তখনই একটি পুস্তিকা রচনা হয়েছিল, আমরা একটা ওয়ার্কশপ করে পুস্তিকা রচনা করেছিলাম। সেখানেই আমাদের সম্মিলিত সিদ্ধান্ত এবং শিক্ষক শিক্ষিকারা লিখিত আকারে সেটা জমা দিয়েছিলেন। সেটাই আমাদের কাছে, আমাদের স্কুলের চলার ক্ষেত্রে বেদ বলতে পারি। সেখানে আমরা ঠিক করেছিলাম আমাদের ছাত্রছাত্রীরা সব দিক থেকে যেন
সুনাগরিক হয়ে উঠতে পারে। এটা ছিল আমাদের প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টাকে মাথায় রেখে খুব অল্প সক্ষমতার মধ্যে দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ে বর্তমানে 11টি দিক, তোমরা নিশ্চয়ই জানো 11টি দিক, এখানে যে কোনো ছাত্রছাত্রীকে আপনি উঠে জিজ্ঞেস করবেন একটা প্রশ্ন যে তুমি কোন গ্রুপে, সে হয় বলবে মাটির কাজ করি, নয় খেলাধুলা বিজ্ঞান মডেল, খেলাধুলা বিদ্যালয় পরিষ্কার করি, নয় বিজ্ঞান মডেল তৈরি করি, নয় যোগব্যায়াম করি, নয় আমি আর কি যোগ আছে, আবৃত্তি আছে, গান আছে, নাচ আছে, নাটক আছে, ক্যারাটে শেখা আছে। এই সমস্তগুলোই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে এবং রুটিনে স্থান পাবে। বিদ্যালয়ের যে সাপ্তাহিক রুটিন, তাতে 2টি দিন নির্দিষ্ট করা আছে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। মঙ্গলবার বৃহস্পতিবার এই 2 দিন সপ্তম পিরিয়ড এবং অষ্টম পিরিয়ডে প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজ নিজ ক্ষেত্রে ভাগ হয়ে যায়। সব ক্ষেত্রে আমাদের দক্ষতা না থাকার জন্য আমরা এবং আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত ধনী যে তারা পাশে পেয়েছিলেন প্রখ্যাত নাট্যবিদ এবং হিনাসের কর্ণধার অরুণ ভট্টাচার্যকে। তিনি দীর্ঘদিন এই ছাত্রছাত্রীদের নাট্য চর্চায় উদ্দীপ্ত করেছেন এবং সঙ্গে সঙ্গে আবৃত্তি চর্চাকে তিনি আরো প্রশ্রয় দিয়েছেন। সেই সাথে যখন তাকে আমরা পেলাম না, তিনি চলে গেলেন আমাদের সকলকে ছেড়ে, তারপর নগর বাউল নাট্যদলের মনোজিৎ দাস নিয়মিত মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিদ্যালয়ে আসেন, ওই সময় আসেন ছেলেমেয়েদেরকে নাটক শেখান। আমরা খুব গর্বিত, আমাদের ছেলেমেয়েরা সেই কাজটা করে। ওদের হেল্পের জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে, এখানে শুধুমাত্র স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্লাসরুমে এলইডি স্ক্রিন আছে, 55 ইঞ্চ এলইডি স্ক্রিন প্রত্যেকটা ক্লাসরুমে। 5 to 9 তাদের ওই এলইডি স্ক্রিনের সহায়তায় তাদেরকে নাটক দেখানো হয়, নিজেও করে দেখান এবং বাচ্চাদেরকে দিয়ে নাটক উপস্থাপনাও করেছেন। কালচারাল, জেনারেল কালচারাল যে ফাংশন হয় অ্যানুয়াল, তাতে আমরা পেয়েছি নাট্যজনের মতো একটি প্রখ্যাত নাট্যদল আমাদের চাকদার। তার যে কর্ণধার বা প্রাণপুরুষ সুমন পাল একাধারে তৈরি হয়েছেন, এই হজবরলা থেকে তিনি উঠে এসেছেন। সুমন পাল তিনি নিজে এসে এদের সঙ্গে সেমিনার করে গেছেন, আমাদের আহ্বানে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে তারাও করেছেন। আমরা চাই আমাদের বাচ্চারা জানুক এবং তাদের এই প্রত্যয় জন্মা, যখন বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে উচ্চতর বা মহাবিদ্যালয়ে তারা প্রবেশ করবে বা জীবনের ক্ষেত্রে প্রবেশ করবে, তখন তারা নিজেদেরকে যেন প্রকাশ করতে কোনো রকম দ্বিধার সম্মুখীন না হয়। এই কথা ছিল আপনাদের জন্য। আর আমি আমার বাচ্চাদের জন্য বলছি, তোমরা আজকে যে অপরচুনিটি পাচ্ছ, তা হয়তো আমরা আমাদের সময়টা স্বপ্ন মনে করতাম। আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছে প্রখ্যাত নাট্যকার, যাকে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, শিল্পী, কলাকুশলী চেনে, এমন ব্যক্তিত্ব শ্রী চন্দন সেন, এমন ব্যক্তিত্ব শ্রী সুভাষ মৈত্র, যাকে তোমরা এখানে পেয়েছ। তারা কিন্তু নিজের জীবনে শিক্ষকতাই করেছেন, তারা কিন্তু শিক্ষক, তারা পথ প্রদর্শক। তোমরা যেমন আমাকে পাচ্ছ, তোমাদের অমিয় স্যারকে পাচ্ছ, তোমাদের ভরত স্যারকে পাচ্ছ, তোমাদের আর অন্যান্য স্যারদেরকে তোমরা পাচ্ছ, অচিন্ত স্যারকে পাচ্ছ, এটসেট্রা, আমি সকলের নাম করছি না। এদের যেমন পাচ্ছ, তারাও কিন্তু এই কাজটাই ক্লাসরুমে করেছেন। তারপরেও তাগিদ অনুভব করেছেন, না কোনো রোজগারের জন্য নয়, তাগিদ অনুভব করেছেন এই সমাজকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই একই কাজে ব্রতী আছেন। আজকে আমরা যার সহায়তায় এনাদেরকে কাছে পেলাম, তপন স্যার কিন্তু আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয় চেনো নিশ্চয়ই, পূর্বাচল বিদ্যাপীঠ, চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ একটি অত্যন্ত সুনামের বিদ্যালয়। সেই বিদ্যালয়ের শিক্ষক একজন, তিনি এতক্ষণ পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, আবার চলে এসেছেন এখানে এই কাজটা তোমাদের সঙ্গে করতে। তো তোমরা নিজেদেরকে লাকি ভাববে। আর এই যে সেমিনারটা হচ্ছে, এই সেমিনারে শুধু প্যাসিভ থাকবে না, শুধু শ্রোতা থাকবে না, তাদেরকে তোমাদের মনের কথাটা বলবে। কেন নাটক, কেন নয় নাটক, এই দুটো জায়গা তোমাদের কাছে পরিষ্কার হোক। তোমরা আরো সুন্দর করে এই সময়টা কাটাও
এবং তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। যেভাবে তোমরা পাচ্ছ আমাদের বিদ্যালয়ের থেকে, সেভাবেই আমি তোমাদের ভালোবাসা জানাচ্ছি আর আহ্বান করছি পুরো সেমিনারটা সেইভাবেই থাকো। তোমরা প্রত্যেকে কিন্তু দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠের স্টুডেন্ট, তাই মাথায় রাখবে তোমাদের সঙ্গে কিন্তু বিদ্যালয়ের সম্মান জড়িত। তাই প্রত্যেকটা কাজ করার সময় একবার ভাববে যে আমার একটা চাল, একটা ধরন, একটা আচরণ যারা এসছেন সম্মানী তাদের কাছে বিদ্যালয়ের মানকে নির্দেশ করবে। তাহলে কি আচরণ হবে, কি চলন হবে, সেটা তোমরাই ঠিক করে নাও। আমি জানি তোমরা ওয়েল অ্যাবাউট দিস, এটা জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের আবার সকলকে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ দীপেন্দ্র বাবুকে এবং সেই সঙ্গে আস্তে আস্তে দীপেন্দ্র বাবুকে ধন্যবাদ। এবং সেই সঙ্গে সত্যি সত্যি আপনারা বললেন যে সামগ্রিকভাবেই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয়ের প্রত্যেককে যারা এই উদ্যোগে সামিল হয়েছেন তাদের প্রত্যেককে আমরা হজবর্ণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি নগর বাউল এবং নাট্যজনকে যারা এই ধরনের কাজ করে চলেছেন এবং ভবিষ্যতে করবেন। আপনাদের আহ্বানে আবার আসবেন এবং আমরাও আসবো, যখনই ডাকবেন তখনই আমরা আসবো। তাদের প্রত্যেকে ধন্যবাদ। এবারে আমরা একটু কথা শুনে নিই। আমরা আগেই বলেছি অন্য জায়গায় আর অন্যভাবে সময় নষ্ট না করে দ্রুত খুব জরুরি কথাগুলো আমরা একটু শুনে নিই। এবারে আমাদের হজবরল নাট্য সংগঠনের সভাপতি এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, উনি পশ্চিমবঙ্গ সরকারের দুবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চন্দন সেন, তিনি 4 বার বিশিষ্ট নাট্যকার হিসেবে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেয়েছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ওনার নানা পুরস্কার আছে, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রথমে আমি অনুরোধ করব মাননীয় শ্রী সুভাষ মৈত্র মহাশয়কে কিছু বলার জন্য। অভিভাবকরা আছেন কেউ কেউ কি কম অভিভাবক নেই। হ্যাঁ ওইদিকে বসবেন, দেখতে দাঁড়িয়ে বলবো ওখানে বাবা শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ যদি কেউ থেকে থাকেন, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ছোট ছোট ছেলে মেয়েদের আমার খুব ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি বলছি তোমাদের কয়েকটি কথা বলি। তোমাদের এখানে আমরা বোধহয় বছর 2 আগে একবার এসেছিলাম। তোমরা কেউ সেই সময় ছিলে কিনা আমি জানি না। আমার কথা সবাই শুনতে পাচ্ছ? শেষ বেঞ্চে শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আজকে আমরা এখানে কি বিষয়ে বলতে এসেছি সেটা তুমি জেনেছো। আর তার আগে আমরা জেনে নিলাম যে তোমরা নাটক সম্বন্ধে ইতিমধ্যেই অনেকটা ওয়াকিবহাল হয়ে আছো, এটা জেনে নিলাম। 2 বছর আগে যখন এসেছিলাম তখন এটা জানতাম না, তখন মনে হয়েছিল যে আমরাই প্রথম তোমাদের কোথায় এই কথাগুলো বলছি। কিন্তু এই 2 বছরের মধ্যে আমি শুনলাম নগরবাবু, ভট্টাচার্য মশাই এরা সব এসেছেন এবং তোমাদের ক্লাসে রীতিমতো স্কুলের যে ইয়ে আছে রুটিন তার মধ্যে এইগুলোকে স্থান দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গর্বের কথা। আমি জানি না অন্য কটা স্কুল এরকম আছে, কারণ আমরা বিভিন্ন স্কুলে যাই, বিভিন্ন স্কুলে এই কাজটি করে থাকি। অন্য স্কুল এত সুন্দরভাবে, এত মানে নিয়মিতভাবে নিষ্ঠা সহকারে তাদের রুটিনের স্থান দিয়ে ব্যাপারটি করেছে, এটা আমার এখনো জানা হয়নি। বিচ্ছিন্নভাবে কেউ কেউ করেন, কোনো সময় করেন, আমাদের ডাকেন, আমরা যাই, আমরা কথা বলি। কিন্তু এবার ধারাবাহিকভাবে এই যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, এই উদ্যোগ আমার মনে হয় এই এলাকার জেলার বিভিন্ন জায়গায় আমরা যাই, এরকম স্থায়ী উদ্যোগ আমাদের নজরে আসেনি যে একদম রুটিনের মধ্যে আছে প্রতি সপ্তাহে এটা হয়। এই কথাটি বলে আমি এবার তোমাদের সাথে কথা বলি। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই মানে আলাদা আলাদাভাবে কেউ আবৃত্তি করো, কেউ গান করো, কেউ নাচ করো, কেউ ক্যারাটে শেখো, কেউ
ফুটবল খেলো, অন্য কোনো খেলা খেলো, এসব করো তো, সাঁতার দাও ইত্যাদি করো, আলাদা আলাদাভাবে করো। খুব ভালো আবৃত্তিকার হতে পারে সে, যে আবৃত্তি করে, যে গান করে সে বড় হয়ে একটা বড় সঙ্গীত শিল্পী হবে, যে তবলা বাজায় সে বড় হয়ে একটা ভালো তবলা বাদক হবে। এরকম স্বাভাবিক যে সে তার উচ্চাঙ্গ সঙ্গীতে যায়, তারা অধিকা হবে। নাটকটা হচ্ছে এমন জিনিস, নাটক সম্বন্ধে তোমাদের এমনি কোনো বিচ্ছিন্ন ধারণা কেউ আছে? একটা ছেলেকে কেউ দাঁড়িয়ে বলতে পারো যে নাটককে আমার মনে হয় এরকম, কেউ বলবে? বলো না, কেউ কোনো দ্বিধা দ্বন্দ্ব লজ্জা কিচ্ছু নেই। তুমি একদম আমাদের বন্ধু মনে করতে পারো, তোমাদের বন্ধু একদম খুব, আমি আমাকে একটা ছোট মানুষ ভেবে না, তোমাদের বন্ধু ভেবে নিয়ে বলো তো নাটকটা কি, এই বিষয়ে তোমাদের কি মনে হয়? আমি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছি, বলো। তুমি তো প্রথমে আমার সাথে কথা বলেছিলে, তোমার সাহস আছে, বলো নাটকটা কি মনে হয় তোমার? নাটকটা কি, কি নাটক দেখেছো কোনোদিন? কি কি দেখেছো, কি দেখে কি? হ্যাঁ, অবাক জল্পন দেখেছো, আর কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, নাটকটা কি? পড়া খুব শক্ত বা পড়ে লাভ কিছু হয় না একটা বাজে জিনিস পড়ার কোনো প্রয়োজন নেই? কি কি মনে হচ্ছে? লাভ হয়। এটা দেখতেও লোকের ভালো লাগে সবথেকে। আচ্ছা, এটা বলো, কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, বলো। এটা সবাই অনেকে বেশি ভালোবাসে নাটক, বিভিন্ন চরিত্র থাকে নাটকে যেরকম, সেগুলো সবচেয়ে কার বেশি ভালো লাগে, কোন চরিত্র কার বেশি ভালো লাগে না, এটা অনেকটা বোঝা যায়। ঠিক আছে, বসো। খুব সাহস নিয়ে কথাগুলো বলবো। আর কেউ আছে একাধিক কেউ বলবে নাটক সম্বন্ধে কি ধারণা? কেউ বলবে নাটক সম্বন্ধে কি? বলো বলো। নাটক যারা এখানে বলো না, যা হয় বলো, যা খুশি বলো। ভেবে নাও আমি তোমাদের বন্ধুর মতো, তোমাদের মতোই চুল থেকে একটু বয়স বেড়ে গেছে, ভাবছেন আমি তোমাদের মতো। বলো, তোমরা বললে তোমার থেকে কথা শুরু করতে পারি। বলো, যা যা খুশি বলো, ভালো খারাপের প্রশ্ন, যা মনে হয়। ক্লাসরুমে তো আছে, এখানে ক্লাসরুম, আমার ছাত্রও আছে এখানে, তোমাদের মাস্টারমশাই ছাত্র আছে আমার। বলো, লজ্জা পেলে তো নাটক করা যাবে না। অনেক লোকের সঙ্গে কথা বলতে হয়, এখন এই কটার নিজেদের ছেলে মেয়েদের কি অসুবিধা? বলো, নাটকে কি হয়? নাটক দেখতে কেমন লাগে? নাটক হওয়ার পরে কি মনে হয়? ভালো হলো না খারাপ হলো? লজ্জা করে যা মনে আসে বলো। নাটক করতে আমরা অনেকে ভালোবাসি এবং নাটক দেখতেও অনেক ভালো লাগে। নাটকটা করার পরে কোনো লাভ ক্ষতি হয় কিছু? সময় নষ্ট হলো, কোনো ক্ষতি হলো না? নাটকটা হওয়ার পরে কিছু সত্যিকারের লাভ হলো? লাভ মানে কোনো আর্থিক লাভ না, মানে সামাজিক দিক থেকে, বৌদ্ধিক দিক থেকে এইসব কিছু বড় বলে মনে হয়? না, নাটক দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। শিখতে পারি, ঠিক ঠিক। রামকৃষ্ণ দেবের নাম শুনেছেন তো? রামকৃষ্ণ ঠাকুর তিনি কি বলতে জানো তো? নাটকের লোকশিক্ষা হয়, কোনো তো ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, উনি বলতেন নাটকের লোকশিক্ষা হয়। লোকশিক্ষা হয় মানে সাধারণ সমাজে যে সমস্ত প্রয়োজন আছে, যে শিক্ষার অভাব আছে, সেই শিক্ষার অভাবগুলো এমনি বলে হয়তো আমি শেখাতে পারছি না, কিন্তু নাটক করার পরে, নাটক দেখে সেই দর্শক তিনি মনে মনে স্থির করে নেবেন এটা করা উচিত, এটা করা উচিত না, এটা চরিত্রটা ভালো মানে হচ্ছে একটা ভালো চরিত্র, যে সে সব দিকে ভালো, সমাজ উপকার করে সেই ভালো মনে হয়, যে শয়তানি করে সমাজের অপকার করে তাকে খারাপ মনে হয়। হ্যাঁ, এই বোধগুলো যা করতে হয় খুব ভালো। ধন্যবাদ। আপনার নামটা কি বলুন? আমার নাম তৃষা দাস। কোন ক্লাস তোমার? আমি 9 এ পড়ি। আচ্ছা, আর কি বলতে যাচ্ছেন? আরেকটা জিনিস পাই যে যার মানে অনেক কিছু আমরা বুঝতে পারি যেটা আমরা করতে চাই না, বা প্রথমে ভয় পেয়ে থাকি যে এটা আমরা করতে পারবো কি পারবো না, কিন্তু ঠিক পরে যদি একটুখানি দেখে কিছু যদি শিখতে পারি, এটা শিক্ষা লাভ হয়। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এখন নাটকটা হচ্ছে কি জানো তো, তোমরা ইন্ডিভিজুয়ালি এক একজন আলাদা আলাদা জিনিস করো। নাটক হচ্ছে একটা ইংরেজিতে বলে কম্পোজিটার, একটা সম্মিলিত শিল্পের একটা সম্মিলিত। নাটকের মধ্যে সব লাগে,
গান লাগে, বাজনা লাগে, কারিগরি বিদ্যা লাগে, আলো ধরার জন্য মঞ্চ তৈরি করবার জন্য লাগে, বাজনা লাগে, মিউজিক দেওয়ার জন্য লাগে। হ্যাঁ, সুন্দর কথা বলতে হয়, নানান ধরনের ভাষা বলতে হয়, নানান ধরনের ভাষা আছে। সবসময় যে খুব পরিশীলিত ভাষা হবে তা তো নয়, অনেক ভাষা আছে, এরকম আছে অনেক। এমনিতে অনেক রকম ভাষা টাষা আছে আমাদের চালু সমাজের ক্ষেত্রে। দেখো না, সবাইকে এক সুরে কথা বলে না। তা এইসবগুলো সবগুলো দরকার হয় নাটকের মধ্যে। এইসব নাটক হচ্ছে সব শিল্পের একটা সম্মিলিত রূপ। তা এই নাটকটা শিখে আমাদের লাভটা কি হবে? তাহলে নাটক শেখার কথা বলছি কেন? আমরা কি বলেছি এখানে, থিয়েটার ইন স্কুল এডুকেশন। আগে নাটক শুধু বিনোদনের জন্য করতো, মজা হবে ওখানে, চলো নাটক হবে দেখতে যাই, সবাই মিলে যেতাম, শুধু বিনোদন দেখে একটু মজা পেলাম চলে। কিন্তু এখন নাটক কিন্তু সেই জায়গায় নেই। নাটকের মধ্যে দিয়ে একটা এডুকেশন ইম্পার্ট করার ব্যাপার আছে, শিক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে। যার জন্য এই যে আমরা এখানে এসেছি, এখানে দেখো আমাদের এখানে দেশে আমাদের দুটো সরকার আছে, রাজ্য সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে। দুই সরকারই কিন্তু চাইছে যে নাটকটা ছাত্রছাত্রীদের মধ্যে থাকুক, হয়তো ফর্মালি মানে হচ্ছে আইনগতভাবে হয়তো এখনো বাধ্যতামূলক করা হয়নি নাটকটাকে স্কুল সিলেবাসে রাখা, কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে অনেক। এবং এই যে এসেছি, এই দেখো আমাদের এটা নিচে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকার বলছেন আমাদের যে তোমরা যাও, তোমরা নাটক করো, তোমরা যাও স্কুলে গিয়ে এইসব সেমিনার করো, ছেলেমেয়েদের নাটক শেখাও, নাটকটা খুব দরকার। তেমনি পশ্চিমবঙ্গ সরকার, আমাদের যে রাজ্যের সরকার, তারা নাটকে শিশুদের নাটক তৈরি করার জন্য শিশু কিশোর সংস্থা আছে, তাদেরকে গভর্নমেন্ট টাকা পয়সা দিয়ে চেষ্টা করে শিক্ষক থেকে নাটক তৈরি করে শিশু কিশোর কেন্দ্রীয় নাটক করানো হয়। গভর্নমেন্ট চাইছে, যদিও ফর্মালি মানে আইনত এখনো স্কুলের শিক্ষার মধ্যে মানে পড়ার পাঠের মধ্যে এটা ঢোকানো হয়নি। এমনি নাটক তো আছে, রবীন্দ্রনাথের নাটক আছে, আরো অনেক নাটক আছে যেগুলো আমাদের পাঠ্যাংশের মধ্যে আছে। এখন এবার আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি যে নাটক শিখে আমাদের দৈনন্দিন জীবনে কি লাভ হতে পারে। একটা তো হচ্ছে আনন্দ পেতে পারে, আনন্দ পাই নাটক করা। নাটক কিন্তু দীর্ঘ অনুশীলনের ব্যাপারটা এই নয় যে আমি গেলাম চল যে স্টেজটা ফাঁকা পেলাম নাটকটা করে দিয়ে আসি, দেখ সেরকম নয় বিষয়টা। নাটক একটা দীর্ঘ অনুশীলন। একটা ভালো পড়াশোনা করতে গেলে যেমন তার দীর্ঘ অনুশীলন প্রয়োজন হয়, দীর্ঘদিনের চেষ্টা দরকার হয়, করতে হয়, দীর্ঘদিন স্টাডি করতে হয়, পড়তে হয়, পরীক্ষা দিতে হয়। নাটকও তাই, দীর্ঘদিনের অনুশীলন। আজ আমি যে দলের হয়ে এখানে এসেছি, আজকে আমার দল, তার নাম হজবরল, চাকদাহেরই দল, কিন্তু দলটির বয়স হচ্ছে 64 বছর। 64 বছর আগে 1960 সালে দলটি তৈরি হয়েছিল। তাহলে 64 বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে দলটি এই কাজ করে যাচ্ছে, নাটকের কাজ করে যাচ্ছে। এইবার আমি আরো ঘরোয়া কথায় আসি। নাটক ব্যক্তি জীবনে আমাদের কি সুবিধা, একটা ধরো সামাজিক জীবনে একটা প্রতিফলন রাখে, যে আমরা যে নাটকটা দেখালাম তার সার বস্তু কি, সমাজের লোকেরা দেখলো, দেখে ভালো কোনটা খারাপ কোনটা বললো, কোন চরিত্রটা ভালো, এই ভালো কাজটা করলো এরকম আমার হওয়া দরকার। ও নাটকের মধ্যে যে খারাপ চরিত্রটা আছে সেটা হওয়া উচিত নয়, সেটা বর্জন করা দরকার। এই বোধ আমাদের তৈরি হয় ওখান থেকে। তাছাড়া ধরো নাটক একা হয় না, বললাম নাটক একা হয় না, নাটকে কয়েকজন অভিনেতা অভিনেত্রী লাগে। যে লোক পেছনে মিউজিক করে তাকে লাগে, যে লোক আলো দেয় তাকে লাগে, যে লোক মঞ্চ তৈরি করে তাকে লাগে, যে লোক রূপসজ্জা করে সাজিয়ে দেয় তাকে দরকার হয়। বহু লোক নিয়ে নাটক। এই যে সংঘবদ্ধভাবে চলার যে একটা মানসিকতা, সেটা নাটক করতে গিয়ে তৈরি হয়। যে একটা একসাথে চলার একটা মানসিকতা তৈরি হয়, যে আমরা একসাথে চলবো, বিচ্ছিন্ন সমাজবদ্ধ জীব আমরা একে অপরকে বিচ্ছিন্ন হতে চাই না, একে অপরের সাহায্যে দাঁড়াতে চাই, একে অপরকে বিপদে পড়লে পাশে যেতে চাই। যে নাটকের মধ্যে সংঘবদ্ধতা তৈরি হয়, সংঘবদ্ধ। আর কি হয়, দায়িত্ববোধ তৈরি হয়। একটা নাটক যখন প্রোডাকশন করে তৈরি হচ্ছে তখন নিজের একটা দায়িত্ব আসে, আমি এতগুলো লোকের সামনে এখন একা একা ঘরের মধ্যে রিহার্সাল হচ্ছে, এরপরে যখন আমি করবো একটা 1000 লোকের সামনে দাঁড়িয়ে যখন করবো। নাটক কিন্তু সিনেমা নয়, সিনেমার নাটক কিন্তু আকাশ পাতাল তফাৎ। সিনেমাতে
একটা ছবি তুললো, আমি ভুল বললাম, আমার দাঁড়ানোটা ঠিক হয়নি, সঙ্গে সঙ্গে কেটে দিয়ে একবার কেন 5 বার 7 বার 10 বার 15 বার ছবি তুলবে, করে যখন ঠিক হবে তখন হবে। নাটক কিন্তু তা নয়। নাটকের লোকের সামনে তুমি একবার দাঁড়িয়ে পড়বে, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। সুতরাং আমরা তো চাইবো সেটাকে ঠিক করতে। সেটা ঠিক করতে গেলে আমাদের চরম অনুশীলনের মধ্যে দিয়ে আসতে হবে, যাতে হাজার লোকের সামনে আমরা ঘাবড়ে না যাই, পাঠটা ভুলে না যাই, আমরা যাতে ঠিক করে বলতে পারি, ভাবটা মনের ভাব যাতে সেইভাবে তৈরি প্রকাশ করতে পারি। কোনো অসুবিধা হচ্ছে ওখানে? তখন স্যার ওখানে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। এইগুলোর জন্যে নাটকটা তৈরি করতে গেলে দীর্ঘ সময় ব্যয় করতে হয়, দীর্ঘ অনুশীলনের দরকার। দায়িত্ব বোধ বৃদ্ধি পায় যে আমি দায়িত্ব নিয়ে, যে দায়িত্বটা নিয়ে সেই চরিত্রটা আমি করবো 1000 লোকের সামনে দাঁড়িয়ে, সেখানে আমার কেউ সাহায্য করা নেই, পাশ থেকে কেউ করবে না, সিনেমার মতো ভুল হলে কেটে দিয়ে আবার কেউ ছবি তৈরি করবে না, একটা সামনে যা আবার বানাবে, মানুষের সঙ্গে মানুষের সরাসরি একদম আত্মিক যোগাযোগ, পর্দার আড়ালে সেই লোকগুলো আমরা দেখতে পাই না, ছবিতে দেখি। এখানে একটা সরাসরি আমার সাথে কথা বলবে, আমি তুমি নাটক করতে গেলে তোমার সাথে আরেকজন দর্শক দেখে সরাসরি কথা, সরাসরি রক্ত অংশের মানুষের সাথে দেখছি। আচ্ছা, এটা আর একটি কি হয়, এটা জড়তা কাটে, জড়তা, এই জড়তা কেটে। আমি তোমাদের সবাইকে পিলারটা বাধা দিচ্ছে, আমি ওই ছেলেগুলো দেখতে পাচ্ছি না, তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ? শুনছো? মন দিয়ে শুনতে পাচ্ছ? বুঝতে পারছো তো? আচ্ছা, জড়তা কাটে, জড়তা। দেখবে প্রথমে একটা ছেলে, অনেক বাড়িতে দেখবে অনেক ছেলে মেয়ে আছে, দুঃসম্পর্কের আত্মীয় হয়ে যাবে, তোমার বাবা ডাকে, এই সন্ত কৃষ্ণ তো ভাই এসেছে, কৃষ্ণ তো আগে দেখো না, কৃষ্ণ তো দাদা এসে যায়, না না যাবো না, না না আয় দেখ কৃষ্ণ তো দাদা মা ডাকছে, পর্দার পাশে আলাপ করা করে কি নাম তোমার? নাম কলকাতায় পড়ো, এরকম করে থাকবে, এই যে জড়তা। আচ্ছা, এই জড়তাটা কেটে যাবে। নাটক করতে এসে প্রথম জড়তা থাকে, তার মধ্যে কোনো জড়তা, উচ্চারণ স্পষ্ট, উচ্চারণ অস্পষ্ট থাকে, অনেকের উচ্চারণ থাকে অস্পষ্ট, ঠিকমতো উচ্চারণ করতে পারে না, সব সেটা স্পষ্ট হবে। কোনো বাক্য পড়ার ক্ষেত্রে কোথায় অ্যাকসেন্টটা দিতে হবে, কোথায় চাপ দিতে হবে, সেটা অর্থ পাল্টে দেবে। যেমন ধরো তোমাকে আমি বলি, জিজ্ঞাসা করি তুমি কি নেবে, তো দাও, আমি তোমার দিয়ে শুনি, তুমি কি নেবে, তুমি কি নেবে, কি বল, যাহাটা বলো, যাহার উত্তর হবে, প্রশ্ন যাহার উত্তর হবে, কি করে উত্তর কি হবে? হ্যাঁ নেবো বা নেবো না, দুটোর একটা হবে। হ্যাঁ নেবো বা হ্যাঁ নেবো না, নেবো না, এই দুটোর একটা হবে। হ্যাঁ, তুমি কি নেবে বললে তার মানে হচ্ছে। এবার তোমাকে যদি বলি তুমি কি নেবে, কয় দেখি তুমি কি নেবে, তখনও কি তুমি এই উত্তরটাই দেবে? আমি নেবো বা নেবো না উত্তর কি দেবে? তোমাকে যদি বলি তুমি কি নেবে, তুমি কি বলবে? বিস্কুট নেবো, লজেন্স নেবো, আইসক্রিম নেবো, বই নেবো, কি বলবে? আর তোমাকে যদি বলি তুমি কি নেবে, তাহলে কোনো পার্টিকুলার জিনিস হতো, জিনিস হতো, তাহলে তারপরে কি কয় বসছি কি আর কয় দিক দুটো ইয়ের মধ্যে অর্থের কিরকম পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি নেবে আর তুমি কি নেবে, দীর্ঘ ই লম্বা করে উচ্চারণ করতে হবে। আর তুমি কি হ্রস্ব, ছোট, হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে লম্বা। তাহলে হ্রস্ব ই যখন বলবে তখন তুমি কি নেবে, মানে এই কলমটা তুমি নেবে, ফুল নেবে, তুমি কি নেবে, তখন হ্যাঁ বা না উত্তর। তুমি কি নেবে বললে একটা অন্য। তাহলে এখানে উচ্চারণগত এই যে তুমি যখন নাটক থিয়েটার করতে যাবে স্টেজে, তখন তুমি যখন বলবে তোমার কথার মধ্যে এই ধরনের আরো অনেক ব্যাপার আছে, যেগুলো শুধু বলার ঢঙে কোথায় অ্যাকসেন্ট দেবে, কোথায় চাপ দেবে, তার উপরে সেই বাক্যের অর্থ পাল্টে যায়। আচ্ছা, তাছাড়া ধরো আমরা এই থিয়েটার থেকে
শুধু যে আমরা নিজেরা উপকৃত হবো তাই না, সমাজকে উপকৃত অনেক সামাজিক কাজ করতে। যেমন ধরো অনেক জিনিস মানুষ আছে যে সাধারণভাবে সবাই জানে যে রাস্তাঘাটে ট্রাফিক রুল মেনে চলা উচিত, কিন্তু সব লোক মানে না, মানে না। আমাদের দেশে এখনো শিক্ষার হার এই পর্যায়ে যায়নি, উন্নত দেশগুলোর মতো ব্যবস্থায় যায়নি। সব যে নিয়মকানুন, সরকার নির্দিষ্ট নিয়মকানুন আছে, সামাজিক যে নিয়মকানুন আছে সবগুলো মেনে চলবে, সেই জায়গায় যায়নি। এখানে অনেকেই নিয়ম মানে না। তাদের সামনে ট্রাফিক রুল ভাঙে, ট্রাফিক রুল ভাঙার জন্য না ভাঙে তার জন্য আমরা নাটক তৈরি করি। এই নাটকটা ছোটো ছোটো জায়গায়, রাস্তার মোড়ে, তলায়, ঘরতলায়, যেখানে জমায়েত বা শক্তি জমায়েতের মধ্যে নাটকটা করি। নাটকের মধ্যে দিয়ে আমরা কী করতে পারি, ট্রাফিক রুল কী সেটা লোককে বোঝাতে পারি। ট্রাফিক রুল ভাঙলে যে অন্যায় সেটা বনসৃজন, আমরা একটা বনসৃজন দিবস আছে, গাছ লাগানো দিবস, বনসৃজন আছে। এই বনসৃজনটা মুখে মুখে বলে গাছ লাগানো নিয়ে যাই না, চারা নিয়ে যাও, সেটা একটা পদ্ধতি। কিন্তু সাধারণ মানুষকে সচেতন করতে গেলে বনসৃজনের উপরে যদি তুমি একটা ছোট্ট নাটিকা নিজেরাই তৈরি করে দেবে, তৈরি করে নিজেরাই বাড়ি স্কুলে তৈরি করে কয়েকজন বন্ধু মিলে একটা করে সেটা যদি কোনো গ্রামে গঞ্জে করতে পারো, পাড়ায় করতে পারো, সেইটা থেকে লোকে যারা যাদের বোঝ নেই তারা এমনি মুখে গাছ লাগানো, দাদা ভালো গাছ লাগালে ভালো অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন কমে গেল আমাদের সকলের অসুবিধে, এসব বলে থিওরিটিক্যাল কথা। তবে প্র্যাকটিক্যালি তুমি নাটকটা করে দেখাতে পারো, তাহলে পারে লোকে অনেক শিক্ষা নেবে। আর হচ্ছে নাটক করতে আর একটা জিনিস দরকার, নাটকে একটা খুব শৃঙ্খলা বলতে স্কুলে যেমন তোমাদের নিয়মিত আসা দরকার, নিয়মিত ক্লাসরুমে শৃঙ্খলাবদ্ধভাবে থাকা দরকার, নাটকের ক্ষেত্রেও কিন্তু শৃঙ্খলা বোধ জরুরি। নাটকটা কোনো হেলাফেলা জিনিস নয়, চল দেখে আসি বা গেলাম না, দূর আজকে যাবো না, হবে না। একদম সুনির্দিষ্টভাবে নিয়ম শৃঙ্খলা মেনে নিতে হবে, করতে হবে, তবেই তুমি শিখতে পারবে, তবেই তুমি স্টেজে উঠে করতে পারবে। শুধু নিজের বিনোদন নয়, শুধু নিজে আরাম মজা পেলাম তা নয়, ভালো লাগলো লোকে বললো বাহ ভালো করেছে তা নয়, এটা সুদূর প্রসারী তার ইয়ে আছে, এফেক্ট আছে, ফলাফল সুদূর প্রসারী। ভালো নাটক একটা যুগের পরিবর্তন করে দিতে পারে, একটা সমাজের পরিবর্তন করে দিতে পারে। তো সেগুলো ছোটবেলা থেকে শিখতে হয়, ছোটবেলা থেকে শিখতে হয়। তার এই কাজ হিসেবে আমরা যেখানে এসেছি, চন্দনবাবু আছেন, তিনি বলবেন আরও, সুতরাং তোমাদের আর আমি বেশি কিছু বলবো না। আমরা চাই যে থিয়েটারটা স্কুল এডুকেশনের পাঠ্যভুক্ত হোক, এটা আমি নয়, আমাদের বহু লোক চান। সরকার নিজেও বহুবার ভাবনা চিন্তা করেছেন, কিন্তু এখনও সরকার পাঠ্যক্রমের মধ্যে ঢোকাননি। আমরা চাই এটা ঢুকুক, যতদিন না ঢোকে ততদিন তোমার স্কুলে হচ্ছে বলে একটা আয়োজন শেখানো, এটা অন্য স্কুলে নেই। তোমরা যে সমস্ত পাশাপাশি নাট্য দল আছে স্কুলে হলে সব থেকে ভালো হয়, তাহলে সেখানে গিয়ে তোমরা নাট্য দলে যোগদান করে খুব নিষ্ঠা সহকারে নাটক শেখো, তাহলে এর মধ্যে সংঘবদ্ধতা পাবে, লোক শিক্ষার উপকরণ পাবে, মানুষকে শেখাতে পারবে, নিজের প্রতিষ্ঠা পাবে, নিজের ভালো লাগবে, এটাও একটা শিল্প। তবে নাটকটা সব শিল্পের সম্মিলিত শিল্প। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করব। আচ্ছা, তোমরা আস্তে আস্তে একটু একটা কথা বলি, সেটা হলো আমরা একটা খাতা এবং পেন ওখানে দিয়েছি, তোমরা নিজেদের নাম, ক্লাস, সেকশন, রোল দিয়ে যাবে, কারণ আমাদের ইচ্ছে আছে যে তোমাদের প্রত্যেককে একটা সার্টিফিকেট দেয়া, পার্টিসিপেশন সার্টিফিকেট। যারা চলে গেল তাদের হয়তো দিতে পারবো না, যারা এখানে উপস্থিত আছো তারা প্রত্যেকে তোমাদের নাম, ক্লাস, সেকশন, রোল এবং বাবার নাম এটা অনুগ্রহ করে তোমরা লিখে দিয়ে যেও।
আমরা পরবর্তীকালে কোনো একটা দিন এসে তোমাদের এগুলো আমরা দিয়ে যাব। তোমাদের ছুটি হয়ে গেছে অনেকক্ষণ জানি, তোমাদের অনেকের পড়াও আছে, তাদেরকে আমরা ছেড়েও দিয়েছি। আর অল্প সময় আমাদের এটা চলবে। তোমাদের ওই স্বাক্ষর হয়ে যাওয়া পর্যন্ত, স্বাক্ষর মানে নাম, ক্লাস, সেকশন, রোল, বাবার নাম, এই কটা দিয়ে যাবে। আর এবারে তোমাদের সামনে বলবেন, এবং উনি আমাদের শেষ বক্তা, বিশিষ্ট নাট্যকার নির্দেশক শ্রী চন্দন সেন। আসলে এখানে মাইক নেই, সুবিধা আছে। মাইক হলে একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম একটা জিনিস, গলাটা ঠিক মতো বোঝা যায় না। কিন্তু এখন তোমরা যারা কথা বলছো, কথা একটু বন্ধ করো, আমার কথা শুনে না, তাহলে বলো। আর যাদের যাওয়া খুব জরুরি তারা চলে যাও। আমি বলছি কারুকে আটকে রাখার কথা নয়। থিয়েটার বা নাটক আসলে ছেড়ে দেওয়ার কথা, মুক্তির কথা বলে। তোমার যা কিছু ভাবনা চিন্তা, যা কিছু মনের মধ্যে আকুলি টুকুলি করে, সেটাকে মুক্ত করার কথা বলে থিয়েটার। তাহলে এখানে তোমাদের যে হেডমাস্টারের সঙ্গে আমার পরিচয় হলো, যাকে আমি দীর্ঘদিন চিনি, তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই। থিয়েটার কিন্তু আসলে সত্যিকে নিয়ে কারবার করে না, মিথ্যাকে নিয়ে কারবার করে। এখানে মজা। অর্থাৎ যখন জলপাই হচ্ছে, যে বললো আমি তুমি বললে কথা বললে, কোথায় জল পাই, সারাদিন একটুও জল খাইনি, কোথায় জল পাই, পাবো কোথায় জল, তৃষ্ণার্ত আমি। যে অভিনয় করছে সে মিথ্যা বলছে, তো সে তো তৃষ্ণার্ত নয়, সে তৃষ্ণার্তের ভূমিকায় অভিনয় করছে, তার মানে এটা মিথ্যে। তাহলে থিয়েটার হচ্ছে একটা মিথ্যে, মিথ্যে দিয়ে সত্যিকে প্রতিষ্ঠা করা। আমরা বলি সত্য দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করার কথা, কিন্তু এটা মিথ্যে, মিথ্যে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করা। তোমাদের অনেকের বাবা মা অত্যন্ত গরিব, আমি জানি, কিন্তু তোমরা বাড়িতে যখন যাও, তোমার মা বা বাবা, এটা ভালো করে শুনে নাও, তোমার মা বা বাড়িতে যিনি আছেন, এই স্কুল করে এসছিস, বাবা সেই সকালে গেছিস 10টার সময়, এখন 4টের সময় ফিরলি, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, শিখে দাও, শিখে দাও, যা আছে দাও। তখন মা বা বাড়িতে যিনি আছেন তিনি তোমাকে 2টো রুটি দিলেন, তুমি রুটিটা খেলে, খাওয়ার পর বললে বাবা দারুণ দারুণ লাগছে, দারুণ তরকারিটা দারুণ হয়েছে। মা বললো আর আরেকটা রুটি খাবি, দাও, তোমার আছে তো? বলে হ্যাঁ আছে, তুমি দাও, তুমি দাও না। তখন বললো, মা বললো আছে আছে, তুই খা না, একটু তরকারি দেবে, হ্যাঁ এই নে তরকারি, খা না। এইবার মা তোমার সঙ্গে অভিনয় করছে, তুমিও মার সঙ্গে অভিনয় করছো। মা অভিনয় করতে গিয়ে মার কিন্তু কিছু নেই, ঘরে আর কিচ্ছু নেই, ওইটাই লাস্ট রুটি। মার খাবার জন্য একটা রুটি ছিল, তোমাকে দিয়ে দিয়েছে। ওই তরকারি যেটুকু ছিল ওইটুকু মার শেষ তরকারি, তাও তোমাকে দিয়ে দিল, বললো খা না, তুই খা না। মা তোমাকে ভালোবাসে, তোমাকে স্নেহ করে, তাই মা তোমাকে মিথ্যে কথা না বললো। এই মিথ্যের মধ্যে কোনো পাপ নেই। একটা সন্তানকে, ক্ষুধার্ত সন্তানকে, স্কুল ফেরত সন্তানকে যখন কোনো মা তাকে বুঝিয়ে বলে সেই না তুই খেয়ে নে, এই মিথ্যের মধ্যে কোনো পাপ নেই। থিয়েটার এই ধরনের মিথ্যেকে প্রকাশ করে বলে জীবনটা এইরকমই, জীবনটাকে বুঝে না। 3 নম্বর হচ্ছে সুভাষবাবু যে দীর্ঘক্ষণ ধরে বলেন, চমৎকার কিছু কথাবার্তা বললেন, সেদিকে যাচ্ছি। আমি বলছি একটা কথা ভেবে না, যখন তুমি নাটক করছো, যখন তুমি নাটক দেখছো,
বাস ফিল্ম দেখছো অথবা টিভি সিরিয়াল দেখছো, দেখতে দেখতে মার না মার 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 মার, একটা লোক শয়তানি করছে তাকে মারছে। বিদ্যাসাগর মশাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার নাম সবাই জানে, তিনি নাটক দেখতে দেখতে পায়ের চটি খুলে মেরেছিলেন স্টেজের মধ্যে। কিন্তু এমন ভয়ঙ্কর পাঠ করেছিল, অত্যাচার করেছিল, সে পাঠ একটা অত্যাচারী পাঠ ছিল। সে এমন ভয়ঙ্কর অত্যাচারের পাঠ করলো, তাকে উদ্দেশ্য করে জুতো ছুঁড়ে মারলেন। ওই জুতোটা নিয়ে বিদ্যাসাগরকে প্রণাম করে বললে, আমার অভিনেতা জীবনের সেরা পুরস্কার, আপনি আমাকে একটা জুতো ছুঁড়ে মারলেন। আমার অভিনেতা জীবন, এই অভিনয়টা যে মিথ্যাটাকে প্রতিষ্ঠা করলো সত্য হিসেবে, বিদ্যাসাগরের মতো একটা বিদ্বান লোক তিনিও জুতো ছুঁড়ে মারলেন। তার দ্বারা বোঝা যায় অভিনয়টা একটি কঠিন জিনিস। অর্থাৎ তুমি যখন অভিনয় করো, প্রতিদিন তুমিও অভিনয় করো, প্রত্যেক অভিনয় করে। এবার এই স্কুলে যারা আছে প্রত্যেকেই অভিনয় করে। তুমি স্কুলে দেরি করে গেলে, বাড়িতে ফিরলে, হয়তো খেলা দেখতে আটকে গেলে, অথবা তোমার কোনো বন্ধু তোমাকে নিয়ে গিয়ে একটু খাওয়ালো দাওয়ালো, অথবা তোমার বন্ধুর সঙ্গে গল্প করতে লাগবে, কিন্তু বাড়িতে বাবা বা মা কঠোর হয়েছে, খবরদার 4টের পর যেন তুই বাইরে থাকবি না, 4টের মধ্যে তুই চলে বাড়ি ফিরবি। কিন্তু তুমি গেলে, তুমি চলে গেলে 5টায়, বুক ধুন্দুর করে, বাবা আছে, মা কি বলবে, কিংবা কাকা কি বলবে। এবার ঢুকলে কি হয়েছে, তুই বললে কিছু হয়নি, আমাদের একটা ছেলেটা পড়ে গিয়েছিল, তুলতে গিয়ে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে তুই সময় লাগবে। এই মিথ্যাটা বললে কেন? বললে যে তোমার মারতে না। তাহলে এই যে মিথ্যাটা বললে, এর দ্বারা কিন্তু একটা ভালো কাজও তুমি বলে, তুমি সত্যি সত্যি হয়তো তোমার বন্ধুকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছো, অথবা সত্যি সত্যি হয়তো একটা দারুণ গল্প শুনেছো, যে গল্পটা তোমার জীবনে খুব প্রয়োজন। তাহলে আমাদের জীবনে সবসময় সদা সত্য কথা হইবে, কদাপি মিথ্যা বলিবে না, মিথ্যা দেখিবে না। মিথ্যা দেখতেও হয় আর মিথ্যা বলতেও হয়। তাহলে আমরা যে মিথ্যাটা বলি তার প্রমাণটা হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে মহাভারতে লেখা আছে যে যুধিষ্ঠির, তিনি চিরকাল সত্যি কথা বলতেন, তাকে দিয়েও দেখা গেল একটা মিথ্যে কথা বলানো হলো। সেটা অশ্বত্থমা ইতি হত গজ, গজটা বলেছেন লাস্টে, এমনই বলেছেন যাতে অশ্বত্থমালায় এটা পরিষ্কার। অর্থাৎ একটা সত্যর সঙ্গে একটা মিথ্যার সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আমাদের জীবনে যতটা সত্য আছে ততটাই মিথ্যে আছে। যেটা ইচ্ছে করে মিথ্যে বলে, বদমাশি করার জন্য মিথ্যে বলে, শয়তানি করার জন্য মিথ্যে বলে, লোক ঠকানোর জন্য মিথ্যেই বলে, সেই মিথ্যের সঙ্গে থিয়েটারের মিথ্যের কোন সম্পর্ক নেই। থিয়েটার সেই মিথ্যেকে তুলে ধরে যে জীবনের সত্যিটাকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ আমি যখন বলি যে আমি ক্ষুধার্ত, আমাকে তোমরা খেতে দাও, তোমরা নিজেরা এত খেও, একটু দাও তোমাদের থেকে, তোমাদের থেকে একটু দাও, তো পাশের লোককে একটু দাও, যে ওটা ক্ষুধার্ত। তখন আমি যে ক্ষুধার্ত ভূমিকা অভিনয় করি, আমাকে দেখে তোমার যে মনের মধ্যে করুণা জাগে, তোমার মধ্যে যে দয়া জাগে, এটা হচ্ছে অভিনয়। আসলে আমি ক্ষুধার্ত নই, কিন্তু আমি পেট ভরে খেয়েছি বাড়িতে। আসলে আমি ক্ষুধার্ত অভিনয় করছি। তার ফলে তোমাদেরকে আবার মনে হচ্ছে না যে আমরা সবাই অভিনয় করতে পারি? পারো না তোমরা অভিনয় করতে? পারো? তোমরা অভিনয় করো না, গাড়ির সঙ্গে অভিনয় করো না, বন্ধুদের সঙ্গে অভিনয় করো না। এই যে বন্ধুরা একসঙ্গে যাচ্ছ, যেতে যখন এক বন্ধু বলছে, জানিস আমাদের বাড়িতে না তুই গেলে দেখবি 3-3টে টিভি আছে একসঙ্গে চলছে, এদিকে আমার দাদা দেখছে, এদিকে তুই তো বাড়ি যাও, অনেক দূরে বাড়ি। তুমি শুনে বলে আমার বাড়িতে, বাপরে আমার বাড়িতে কম নয়, একটা টিভি আছে, তোর 3টে টিভির চেয়ে বড় হয়ে গেল। তুমি একটা কথা বলে ও একটা কথা বললো, ও বললো আমাদের বাড়িতে কি আছে জানিস, বলে একটা বলে দিল, তুমি আবার তার পাল্টা বলে দিলে। বন্ধুরা একসঙ্গে গল্প করতে করতে যাবে, এর মধ্যে সত্য মিথ্যা মিশিয়ে একটা মজা করে বন্ধুত্ব তৈরি হচ্ছে, বন্ধুত্ব তৈরি হচ্ছে। আমরা জানতেও পারিনি আমার সেই ছোটবেলার বন্ধুটি
যে বলতো যে জানিস আমাদের বাড়িতে না দুবেলা যে 2 রকমের মাছ হয়, সকালবেলা যদি খাই আমরা রুই মাছ, বিকেলবেলা আমরা খাই কাতলা মাছ, আর বিকেলবেলা যদি খাই কাতলা মাছ পরের দিন আমরা খাই ইলিশ মাছ, পরের দিন যদি খাই ইলিশ মাছ তারপরের দিন খাই আমরা মাগুর মাছ। এই বলে দিন আমরা বিশ্বাস করতাম, আরে সেটা তো ভয়ঙ্কর। তো তারপরে একদিন ছেলেটা দেখা গেল যে ছেলেটার বাড়িতে আমাদের যেতে হলো, ভাঙা বাড়ি, কর্ণকুটির, সেখানে ক্ষুধার্ত মা, ক্ষুধার্ত বাবা, বাড়ির লোকরা খেতে পায় না। যখন কথা বলতো তখন কি সাংঘাতিক কথা, সে চাইতো না কেউ তাকে দয়া করে, সে চাইতো না কেউ তাকে সাহায্য করে। এটা একটা অদ্ভুত তার একটা আত্মপ্রত্যয় ছিল, একটা সম্মান বোধ ছিল, কারোর কাছে চাইতো না। তোমাদের মধ্যে অনেকেই আছে, অনেকে আছে, আমরা সামনে স্বীকার করবে না, বাস্তবদের সামনে স্বীকার করবে না, এবং তো অনেকেই আছে যারা চাও না যে আমি কি, আমি কেমন, এটা একটা অভিনয়। এই অভিনয়ের মধ্যে সত্য থাকে, মিথ্যা মিশন। তাহলে এই জন্যই থিয়েটারটা এত মজা, এই জন্যই অভিনয়টা এত মজা, এই জন্যই অভিনয়টা লোকে ভোলে না, একবার যদি দেখে ভোলে না। ভোলে না এই কারণে যে আসলে অভিনয় করতে করতে আমাদের মনের মধ্যে মনে হয়, আরে যদি জীবনটা এরকমই হতো, আরে যদি ওই রকম যারা বলছি এরকম যদি বলতে পারতাম। বলতে পারা যায় না। যে কথা থিয়েটারে বলে মানুষ, সুভাষবাবু যদি একটা অভিনয় করছেন, সুভাষবাবু একটা অভিনয়ের কথাগুলো বলে গেলে খুব সুন্দর কথা, লোকে হাততালি দিয়ে উঠলো, ওরে বাবা দারুণ কথা বলল। কিন্তু এইভাবে কেউ কথা বলে না বাড়িতে। বাড়িতে কথা বলে, হ্যাঁ ভাত খেয়েছে আর খাবি, এখন কি করবি, বাড়ি যাবি, এখন কি করবি, পড়তে বলবি, কি করবি, খেলবি, হ্যাঁ যা তুই চলে 10 মিনিট, ঠিক আছে। বাড়িতে এইটুকু কথা বলি। কিন্তু নাটকে দেখবে যখন কথা থাকবে অনেক কথা, না আমি এখন খাবো না, আমার অনেক কাজ আছে। থিয়েটার যে কথাগুলো ভেতরে থাকে সে কথাগুলো বের করে, আর বাড়িতে যে কথাগুলো ভেতরে থাকে সে কথাগুলো ভেতরেই থাকে, ছোট করে বলতে। এইগুলো থিয়েটারের মজা। আমি খুব খুশি হলাম তোমাদের স্কুলে নাটকের চর্চা হয়, অনেকদিন ধরেই হয়, এখনো হচ্ছে। আমার বাড়ি এখানে এখন আর নেই, এক সময় এখানে আমি 40-41 বছর ছিলাম। যে বাপুজি স্কুল আছে, বাপুজি স্কুলে আমি শিক্ষকতা করেছি, পরে আমি অ্যাসিস্ট্যান্ট মাস্টারিও করেছি, কিন্তু সেটা বহু বছর আগের কথা। এখন আমি এখানে থাকি না। কিন্তু আমাদের যে দল, যেটা কত বলে, যেটা 64 বছর আগে তৈরি যে দল, সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে রয়েছি, প্রায় 60 বছর বা তার বেশি সময় দলের সঙ্গে, তারপরে থিয়েটারের সঙ্গে রয়েছি। তার ফলে এই দূরত্বটা আর এখন দূরত্ব নেই। এই যে তোমাদের এখানে ডাকলেন, আমি দীর্ঘদিন পর এলাম। আমি বিভিন্ন স্কুলে বহু দীর্ঘদিন পর এলাম। সুভাষবাবুরা বা তপনবাবুরা এরা এসছেন, যারা টিচার আছেন তারা এসছেন, বহুবার এসছেন, আমার আসার সুযোগ হয়নি। আমার খুব ভালো লাগছে তোমাদের দেখে। আবার তোমরা একটা সময় দেখা যাবে আজকে 40 বছর পর বা 50 বছর পর তোমরা আমার মতোই একবার আসবে, এসে দেখবে তোমাদের স্কুল আরো বদলে গেছে, তোমরা চিনতে পারবে না, তোমরা বুঝতে পারবে না। তখন তোমাদের যখন বলা হবে এটার নাম বিপি দুর্গানগর বিপি বিহারী স্কুল, আজকে দেখুন 4 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এই স্কুলে কত ছেলে মেয়ে দেখুন। তুমি যখন ভাববে তোমার শৈশবের কথা, তুমি ভাববে তুমি এক সময় ক্লাস 5-এ পড়তে, 7-এ পড়তে, 9-এ পড়তে, 10-এ পড়তে। এবার ভাবতে 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 হঠাৎ দেখা গেল তুমি একটা 50 বছরের লোক, 60 বছরের লোক, তুমি ফিরে গেলে সেই দিনটা, স্কুলের দিনটা, যখন প্রথম তুমি স্কুলে বিভিন্ন স্কুলে ভর্তি হও, প্রথম যখন হেডমাস্টার মশাইয়ের মুখোমুখি হও, সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে হবে, আরে আমি তো এখন বড় হয়ে গেছি, আমি ভাবছি কি এসব। এই ভাবনাটাই হচ্ছে ঠিক। এই যে ভাবছো তুমি, একটু কিছুক্ষণের জন্য তুমি পিছিয়ে গেলে, একটু কিছুক্ষণের সময় তুমি কল্পনা করলে,
আমার ওই স্কুলের দিনটা কেমন ছিল, আমার বন্ধুগুলো কেমন ছিল, ওই ভাবনাটাই হচ্ছে থিয়েটার, ওটাই হচ্ছে না। তাহলে এবার তোমরা নাটক করতে আগ্রহী হবে, কেননা নাটক তোমাদের কোনো ভয়ঙ্কর কিছু নয়, কঠিন কিছু নয়। সাঁতার শেখো, সাঁতার শিখতে গেলে প্রথমে ডান দিক বাঁ দিক করতে হয়। সাইকেল চলা শেখো, সাইকেল চলতে গেলে প্রথমে কয়েকবার পড়ে যেতে হয়। নাটক ওসব কিচ্ছু নয়। নাটক তোমার প্রতিদিনের জীবনের যা কিছু ঘটনা সেটাকে জোরে জোরে বলা, জোরে জোরে স্পষ্ট করে বলা, কথাগুলো স্পষ্ট করে বলা, এবং যে কথাগুলো মনের মধ্যে আছে মুখে বলো না, সেই কথাগুলো মুখে বলো, এটাই থিয়েটার। তাহলে থিয়েটার তোমরা কি করতে পারো? পারবে? একই না বলো? পারবে? হ্যাঁ বললো পারবে। তোমরা পারবে না? তোমরা তোমরা যারা আছো তোমরা পারবে থিয়েটার করতে? তবে আমাকে কিন্তু বললাম বলো, হ্যাঁ মনের মধ্যে বলো, খুব কঠিন হচ্ছে। আচ্ছা, স্যারের সঙ্গে আমি এখানে কথা বলছি, যারা হ্যাঁ বলছো সামনের দিন নাটকের গ্রুপে কিন্তু তারা যাবে। তাহলে সত্য নাটক মিথ্যের মধ্যে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে, স্যারের কথার সঙ্গে যাবে, কিন্তু নাটক সত্যতাকে প্রতিষ্ঠা করে, হ্যাঁ সত্যবাদিতাকে প্রতিষ্ঠা করে। হয়তো তার আধারটা মিথ্যের মধ্যে দিয়ে। এক অদ্ভুত ফ্যালাসি। যারা হ্যাঁ বলছো মন থেকে বলবে হ্যাঁ, যদি না বলে থাকো সেটাও স্যারকে বলো কেন না, কেন পারবে তুমি এরকম করে বলছিল কষ্ট হচ্ছে, পারবে তো তুমি যোজনা করতে, নাটক করতে পারবে তো? তন্ময় পারবে? পারবে? এটাই তো নাটক করছো, এটাই নাটক। নাটকের গ্রুপে যাবো আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি বেশি কথা বলে হেডমাস্টারটা আবার তোমাদের ধরবে, তারপরে তোমাদের হয়তো আমি বলে পড়ে থাকবে। আমি আর চাইছি না, কিন্তু তোমাদের গোপনে চুপি বলে রাখি, ক্লাসগুলো স্কুলের ক্লাসগুলো করবে, নাটকের ক্লাসও করবে, আর নাটকের ক্লাস স্কুলের ক্লাস বাদ দিয়ে যদি মনে হয় নাটকটা আবার দেখে আসছিল কেমন, নাটকটা একটু দেরি, নাটকটা দেখার জন্য, তারপরে পড়ার জন্য দেখতে দেখতেই মনে হবে আরে ওখানে তপন বাবু এরকম অভিনয় করলো, আরে ওখানে চোরবু এরকম অভিনয় করলো, আরে এরা তো আমাদের স্কুলে গিয়েছিল। যখন দেখবে তখন লোভ হবে, আর যখন লোভ হবে তখন স্কুলের ক্লাস তোমার নাম নেই, তোমরা হেডমাস্টারকে কিছু বলবে আমি স্কুলের নাম নাটকের নাম দিতে চাই। যদি বলেন দেরি হয়ে গেছে তাহলেও কিছু করার নেই, আর যদি বলেন এসো তাহলেও কিছু করার নেই, জয়েন করবে। আর তা না হলে বেশি করে নাটক দেখবে, আর কোনো না কোনো নাটকের দলে, অনেক নাটকের দল আছে, নাম লিখে দেবে। তাহলে থিয়েটারের জয় এখানে, ওকে? তাহলে থিয়েটারের জয় এখানে। আর শেষ কথা, থিয়েটার তুমি যা নাও তাই করতে পারো। তুমি গান গাইতে পারো না, তোমাকে দিয়ে গান গাইতে, তুমি হাসতে ইচ্ছে করছে না, তোমাকে দিয়ে হাসাবে, তোমার কাঁদতে ইচ্ছে করছে না, তোমাকে দিয়ে কাঁদাবে, তোমার ভাবতে ইচ্ছে করছে না, তোমাকে দিয়ে ভাবাবে। তাহলে থিয়েটার এই কাজগুলো করতে পারে বলেই থিয়েটারটা মধুর, এটাকে বলা হয় সুইট লাইফ, সুইট লাইফ, মধুর বিদ্যা, যেটা সততার উপর, তিনি বলেন রাসমশাই, সততার উপর, তোমার ভেতরে সততা থাকবে, তাহলে এই মধুর শিক্ষা দিয়ে একটা সত্য। তাহলে আজকের দিনে অজবরলার তরফ থেকে তোমাদের যে বিরক্ত শনিবারের একটু বিরক্তিকর এই ক্লাসে পড়াবার এতক্ষণ হেডমাস্টারমশাই এত কষ্ট করে তোমাদের আয়োজন করেছেন, মাস্টারমশাইরাও রয়েছেন, তোমরা যে করলে, এবং আমরা যে এলাম তোমাদের এখানে এত কষ্ট করে কথাগুলো বললাম, আমি আশা করছি যে তোমরা তো সেটা ভুলে যাবে। আমি তো ভুলে, হ্যাঁ ভুলে বানানো কি ভয় দিত না, ভয় তাহলে ভুল বানানটা ভুল করছে না, তাহলে ভুল যেন না হয়, ভুলে যেন না যাও। এটা মানুষকে ভোলায় না, এটা মানুষকে মজায়, মানুষকে সঞ্চালিত করে আরো এগিয়ে
ঠিক আছে? ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকো। আর একটা কথা বলি, শোনো, এই থিয়েটারের মধ্যে অনেক ভাষার ব্যবহার হয়। অনেক ভাষা মানে বেশি ভাষা হয়। বাংলা ভাষার মধ্যে নানান রকম জেলা থেকে ভাষায় কথা বলি। আমাদের পশ্চিমবঙ্গের সব জেলায় কিন্তু এই ভাষায় কথা বলে না। যেমন ধরো তুমি 4টা সিজন দাঁড়িয়ে আছো, তোমাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই এই তুমি যখন মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেখানে তোমাকে কলকাতা যাওয়ার ট্রেন কটায় বলতে পারেন, বলবে না। তারা বলবে কলকাতা যাওয়ার ট্রেন কটায় জানেন, কলকাতা যাওয়ার ট্রেন কটায়। ভাষার পরিবর্তনটা লক্ষ্য করা মজা লাগবে। চট্টগ্রামের নাম করে যে চট্টগ্রাম কি বিষয়ে শুনেছে? চট্টগ্রাম অস্ত্রাগার মাস্টারটা বলতেছে চট্টগ্রাম একটা জেলা, অবিভক্ত বাংলার জেলা ছিল, এখন বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত। আমি এটা মজার জন্য বলছি, চট্টগ্রামের লোকের একটা ভাষা শুনলে মজা হবে, এটা বলে শেষ করে। এটা ভাষা বুঝতে পারবে না, এটা কিন্তু বাংলা ভাষা। এটা আমি সুকুমার সেনের ব্যাকরণ বই থেকে মুখস্থ করেছি। এইটুকু বেশি যদি বলে আর আরেকটু বলুন তো বলতে পারবো না, ওইটুকুই বলতে পারবো। একদম মানুষের খুব ছোট বাচ্চা বাড়ি বাজেই অন্যরকম কিন্তু বাংলা ভাষা বুঝতে পারলে না, আমিও দরকার বুঝতে পারি। একদম মানুষের দোয়া পাচ্ছে তা বলে ছোট বাচ্চা বাড়ি বাজেই অন্যরকম যেরকম বুঝতে পারে হেল্প করছি। এবার আমাদের বাংলায় জিনিসটাকে নিয়ে আসে, এটা কিন্তু আমার কোনো শেখা নয়, এটা আমার সুকুমার সেনের বই মুখস্থ করা বললাম। তারপর আমি চট্টগ্রামে গিয়েছিলাম নাটক করতে, সেখানে আমি বলেছিলাম যে এই যে শিখেছি মুখস্থ করেছি, এই বলাটা ঠিক হচ্ছে কিনা একটু বলে দাও তো ভাই। তা আমাকে একটু শুদ্ধ করে দিয়েছে যে বলার এই জায়গাটা কি। এটা মানে হচ্ছে একটা লোকের দুটো ছেলে ছিল, তাদের মধ্যে ছোটজন একদিন তার বাবাকে বললো, বাবা আপনার সম্পত্তির যে অংশটুকু আমি পাবো সেই অংশটুকু আমাকে দিন। এই হচ্ছে কথা। আবার বলি, এবার বুঝে কেউ মানে গপ আসবে তারপরে ছোটুয়া একবার বাড়ি করে বাজি অন্য সম্পত্তির অংশ বুঝায় নিয়ম করে দেয়া। এবার বুঝতে পেরেছ? আর আমি আগেও একবার তোমাদের ঘোষণা করেছি যে আমরা চেষ্টা করব যে তোমাদের প্রত্যেককে একটি এই যে অংশগ্রহণ করলে সেই অংশগ্রহণের একটি সার্টিফিকেট তোমাদের দেওয়ার জন্য, সেই জন্যই খাতায় তোমাদের নাম, ক্লাস, রোল নাম্বার লিখে নেওয়া হচ্ছে। ওখানে বোধ হয় আর দুটো বেঞ্চি বাকি আছে, দুটো বা তিনটে বেঞ্চি বাকি আছে, সেটা হলেই হয়ে যাবে। তো সেই ফাঁকে আমরা একটু ভরদ্বাজ অংশ নিই, উনি আমাদের মঞ্চে ছিলেন, উনি তোমাদের সামনে কিছু বলুন। আর তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারদের কাছে করতে পারো, সেটা তার ফাঁকে ভরদ্বাজ কাছে নাট্যবিদ আর একজন নাটকও লেখেন, আবার নাট্যকার, দুজনেই আমার স্যার। অনেক অনেক দিন থেকে ওনাদের নাম শুনেছি। আমি স্কুলে যখন প্রথম চাকরি করতে আসি তখন চন্দন স্যারের আমি নাটক দেখেছি বেশ কয়েকবার, সরাসরি ওইভাবে
একেবারে হাতের কাছে পাবো এটা ভাবতে পারি। আর স্যার তো আমাদের স্কুলে এসেছে, তো নাটক সম্পর্কে ওনারা যা বললেন এরপরে আমার বলার আর কোনো কিছু নেই। নাটক একেবারে ডাইরেক্ট কানেকশন, একেবারে ডিরেক্ট সামনে শ্রোতা। স্যার বললেন যে ভুল বলো আর মিথ্যে বলো যাই বলো একবারই সুযোগ পাবে। তবুও নাটক যেন আমাদের সমাজের একটা পরিবর্তন ঘটে, রেভলিউশন। তোমরা নীলদর্পণ নাটক হয়তো কেউ কেউ দেখে থাকবে। দীনবন্ধু মিত্রের ইতিহাসের ক্ষেত্রে এই নীলদর্পণ নাটক ইংরেজদের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে যে নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্র রচনা করেছিল এবং বিভিন্ন কলকাতার যে নাট্য মঞ্চগুলো আছে আছে যেগুলো, সেই জায়গায় যখন এই নাটকটা মঞ্চস্থ হলো সেটা যেন গোটা ভারতবর্ষ জুড়ে দাউ দাউ করে আগুনের মতো জ্বলতে শুরু করলো। একই বিভীষিকা চরিত্র ইংরেজদের। নাটকই পারে একটা সময়কে বদলে দিতে পারে। আর নাটক একেবারে অকপটে সমাজের যে ভালো দিক এবং খারাপ দিক এত সহজভাবে তুলে ধরার আর কোনো মাধ্যম আছে বলে আমার জানা নেই। এবার ওপেন পথনাটিকা তোমরা দেখবে, খুব সুন্দর পথনাটিকা মাঝে মধ্যে চাকদার রাস্তায় হয়। আমি মাঝে মাঝে যখন আমি চোখে পড়ি আমি দাঁড়িয়ে পড়ি, খুব সুন্দর লাগে। মানে এক একটা থিম এত অল্প সময়ের মধ্যে এবং তোমাকে রিয়াক্ট করবে, আঘাত করবে মনের মধ্যে। স্যার বলছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতটাই রেগে গেছেন একটা নাটক থেকে তিনি নিজের জুতোটা ছুড়ে গেছেন। ডাইরেক্ট ব্যাপার। তো স্যারেরা অনেক কথাই বলেছেন, আর বলার সেরকম কিছু নেই। এইটুকু বলে আমার ছোট্ট কথা আমি শেষ করছি। আচ্ছা, আমাদের তরফ থেকে যেটা বলার সেটা হলো যে তোমরা যদি কেউ আগ্রহী থাকো বা পরবর্তীকালে যদি বিদ্যালয়ের কোনো কাজে আমরা লাগতে পারি নাটক শেখার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সর্বতভাবে সহযোগিতা করব, পাশে থাকবো, সঙ্গে থাকবো এই অঙ্গীকার করছি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে নাট্য বিষয়ক আমাদের ডাকলেই, অর্থাৎ ভজবরলকে ডাকলেই আপনারা আমরা সকলে পাবে। এবং কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে একটু ফোন করলেই হবে, যে কোনো দলের আমাদের সদস্যকে ফোন করলেই হবে, আমরা নির্দিষ্ট সময় চলে আসবো। এবারে যেটা বলার সেটা হলো যে যাদের স্বাক্ষর হয়ে গেছে আর যে কজন বাকি আছে সেটা দেখে নিয়ে এখন তোমাদের হেডমাস্টার মশাইয়ের যে নির্দেশ সেইটা মেনে তোমরা যেতে পারো, বা তোমাদের করণীয় যদি কিছু থাকে স্যার যেটা বলবেন সেটা তোমরা করো। স্যার বিষয়টা হচ্ছে আমি তোমাদের একটা বিষয় লক্ষ্য করছি বাবা, আমি আমার কথা শুরু করে